আসসালামু আলাইকুম দর্শক, কয়েকদিন থেকে ভাবছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কোন দিকে যাবেন, মানে তিনি কোন পক্ষ নেবেন। একটা বিভাজন আছে রাজনীতিতে, এটা খুবই অপ্রকাশ্যে সুপ্ত অবস্থায়, কিন্তু এখন কিন্তু সাধারণ মানুষ সেটা জানে, বোঝে, রাজনৈতিক মহলও বুঝতে পেরেছে যে একটা বিভাজন আছে। বিভাজনটা বিএনপির চাওয়া আর বাকিদের চাওয়া এক না, একেবারেই আলাদা। সমস্যা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এই অবস্থায় কোন দিকে যাবেন। তার দরকার বিএনপিকে, তার দরকার ছাত্রদের, ছাত্রসহ অন্য রাজনৈতিক দলগুলোর। একটা মহা সংকটের মধ্যে সম্ভবত হাবুডুবু খাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সাম্প্রতিক সময় তার যে সিদ্ধান্তহীনতা সেটা কিন্তু পরিষ্কার। কোথায় কোথায় সিদ্ধান্তহীনতা এবং কি কারণে? কারণটা হলো 5ই ফেব্রুয়ারি ধানমন্ডির 32 নম্বরে যে হামলার ঘটনা, সেই ঘটনার পর কিন্তু পরিস্থিতি আরও সংকটের দিকে নিয়ে গেছে। এই সংকটে একটি রাজনৈতিক সংকট, এই সংকট একটি আইন শৃঙ্খলার সংকট, এই সংকট একটি আন্তর্জাতিক সংকট, এই সংকট একটি মানবাধিকারের সংকট। অনেকগুলো ইস্যু সামনে চলে আসবে খুব দ্রুত, আমি শঙ্কা করি। এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস যে যথেষ্ট পরিমাণ বিব্রত, যথেষ্ট পরিমাণ সিদ্ধান্তহীনতায় আছে, তার প্রমাণ হলো ঘটনার 20 ঘন্টা পর তিনি প্রথম বিবৃতি দেন। তিনি বলেছেন এটি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। তারপর তিনি আরেকটু কঠিনভাবে বক্তব্য দিয়েছেন, বলছেন যে দুঃখজনক, কোনোভাবেই আইন নিজের হাতে নেওয়া যাবে না। এবং দুদিন পর তিনি আবার এটি স্পষ্ট করে তিনি বলেছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পত্তির উপর কোনো ধ্বংসযজ্ঞ চালানো যাবে না। তার মানে স্বীকার করে নিলেন তিনি যে আওয়ামী লীগ এবং তার লোকদের উপর ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তাদের সম্পত্তি দখল করা হয়েছে, তাদের সম্পত্তি পোড়ানো হয়েছে, অনেক কিছু ঘটনা ঘটেছে, এটা সবাই জানে। প্রায় 35টি জেলায় নজিরবিহীনভাবে অনেকগুলো সম্পত্তি আগেই ধ্বংস হয়েছিল সেই 5ই আগস্ট, তার উপর আবার পোড়ানো হয়েছে, আবার লুটপাট হয়েছে, এবং অনেকটা প্রকাশ্যে। এবং এই সময় প্রশাসন, পুলিশ সবাই নিশ্চুপ থেকেছে। শুধুমাত্র যখন নাকি গাজীপুরে পাল্টা হামলা হয়েছে, তখন সরকার অপারেশন ডেভিল হান্ট নামে একটি অভিযান শুরু করেছে। এবং সেটা নিয়েও একটা বিতর্ক হবে যে দুদিন পর গাজীপুরের ঘটনায় কেন অপারেশন ডেভিল হান্ট শুরু হলো, আগেই কেন শুরু হলো না। তার মানে সরকার কোনো কোনো হামলাকে বৈধতা দিচ্ছেন, কোনো কোনো হামলাকে স্বীকার করছেন না। বিষয়টা কি এমন? তো এই অবস্থার মধ্যে প্রধান রাজনৈতিক দল বিএনপি ঘটনাটাই ভালোভাবে দেখেনি, তারা সন্দেহের চোখে দেখছে। তারা মনে করছে এর পেছনে অন্য উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে দেশ যেখানে নির্বাচনের পথে যাবার কথা এবং নির্বাচনী রোড ম্যাপ, অর্থাৎ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার অপেক্ষায় তারা আছে, এবং ন্যূনতম সংস্কারের পরে যে আলোচনার পরপরই নির্বাচন দেবার কথা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন যে এই বছরের মধ্যেই তারা নির্বাচন দিতে চান। তো সেই অবস্থায় এইসব পরিস্থিতি তারা মনে করছে যে দেশকে অন্যদিকে ঠেলে দেবে। এবং আরেকটি বিষয় সামনে এসছে বিএনপির কাছে, সেটা হচ্ছে নতুন একটি রাজনৈতিক দল যেখানে সরকারের ভেতরে কেউ কেউ তার সঙ্গে জড়িত। সুতরাং সরকারের সামগ্রিকভাবে তার অবস্থানটা কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে মনে করেন যে ছাত্ররা তাকে ক্ষমতা বসিয়েছে, ছাত্রদের আহ্বানে সাড়া দিয়েই তিনি দেশে আসেন এবং দায়িত্ব নিতে রাজি হন। অন্যদিকে প্রধান রাজনৈতিক দল বিএনপি, তার অবস্থান সেটাও তিনি উপেক্ষা করতে পারেন না। গত 15 বছর ধরে সরকার বিরোধী আন্দোলন এবং একদম শেষ নাগাদ পর্যন্ত লাগাতারভাবে কখনো তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে, যেমন শেষ পর্যায়ে যে আন্দোলন ছিল সেই আন্দোলনে তারা প্রকাশ্য অবস্থান না থাকলেও তাদের নেতা কর্মী সবাই ছিল শেখ হাসিনার পতনের আন্দোলনে শরিক। শুধুমাত্র কৌশলগত কারণে তারা ছাত্রদের ব্যানারটা ব্যবহার করেছিল, কিন্তু তার মানে এই না যে তারা নিশ্চুপ ছিল, নিষ্ক্রিয় ছিল, আন্দোলন থেকে পর্যায় থেকে তারা নিজেদেরকে বিরত রেখেছিল, তাও না। একইভাবে প্রযোজ্য জামাতের কথা। জামাত এখানে একটা কৌশলী অবস্থান আছে। তারা চান যে নির্বাচন একটু সম্ভবত বিলম্বে হোক, সংস্কার, বিচার এবং ছাত্রদেরকে তারা হাতে রাখছে এবং বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখা গেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবির এক কাতারে, আর ছাত্র দল সহ বাকিরা অন্য কাতারে। বোঝা যাচ্ছে এখানে একটা ডিভিশন আছে, এবং জামাত সম্ভবত তার মিত্র শক্তি হিসাবে, যেহেতু সামনে নির্বাচন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বা জাতীয় নাগরিক কমিটিকে অনেক কাছের মনে করে। এরকম একটা জটিল পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়াটা যথেষ্ট কঠিন বলেই সম্ভবত 5 তারিখের ঘটনা, যেই ঘটনাটা অনেকটা ওপেন, একদম প্রকাশ্যে ঘটেছে, যে ঘোষণা দিয়ে বুলডোজার ক্রেন ব্যবহার হয়েছে যেগুলো সরকারি, সেগুলো দিয়ে শেখ হাসিনা রাত 9টায় বক্তৃতা দেওয়ার আগেই কিন্তু ধানমন্ডির 32 নম্বরে আঘাত করা হয়। এখন এই প্রসঙ্গে ডক্টর ইউনূসের জন্য বিব্রতকর বিষয় হলো যে আন্তর্জাতিক মহল যখন এই প্রসঙ্গগুলো সামনে নিয়ে আসবে, তখন তার জবাব কি দেবেন তিনি, কি বলবেন তিনি, এই ঘটনাগুলো কেন ঘটলো। যেহেতু এখন একটা সরকার আছে, প্রশাসন আছে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি দেশ চালাতে ব্যর্থ হলো? ডক্টর ইউনূস কি এই হত্যাযজ্ঞ বা ধ্বংসযজ্ঞ যেটাই বলি না কেন, সেটাকে করতে তিনি সমর্থন দিলেন? সেই সমর্থন দেওয়াটা কি ন্যায়সঙ্গত হলো? এটা কি মানবাধিকার লঙ্ঘন হলো না? ডক্টর মোহাম্মদ ইউনূসের যেহেতু তার নোবেল বিজয়ী, তিনি আন্তর্জাতিকভাবে তিনি অত্যন্ত সম্মানিত একজন মানুষ, সুতরাং তিনি দায়িত্বে থাকা অবস্থায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর দায় তিনি এড়াতে পারেন না। এবং তিনি কেন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিলেন না, এই প্রসঙ্গগুলো যখন নাকি আন্তর্জাতিক অঙ্গনে উচ্চারিত হবে, তখন তিনি কি জবাব দেবেন? সবচেয়ে বড় কথা হলো যে আগামী 12-13 তারিখে দুদিন নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফর করবেন, এবং সেই সফরে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হবে। এবং ভারত বলেছে যে বাংলাদেশ প্রসঙ্গ তিনি তুলবেন সেখানে। তো বাংলাদেশ প্রসঙ্গ কি তুলবেন? বাংলাদেশের নেগেটিভ সাইড বা বিদ্যমান যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি যখন তুলবেন ডোনাল্ড ট্রাম্পের কাছে, ডোনাল্ড ট্রাম্প সেটি কি দ্বিমত পোষণ করবেন? ডোনাল্ড ট্রাম্প কি চুপ করে বসে থাকবেন? চুপ করে বসে থাকার কিন্তু অবস্থা না, কেননা নির্বাচনের আগেই কিন্তু তিনি বাংলাদেশ নিয়ে বলেছিলেন বাংলাদেশ এখন একটা বিশৃঙ্খলা অবস্থার মধ্যে চলছে এবং সংখ্যালঘুদের উপর হামলা চালানো হয়েছে। সেই অবস্থানটাকেই তিনি জাস্টিফাইড করবেন, এবং নরেন্দ্র মোদীর কাছ থেকে শোনার পর তিনি নিশ্চয়ই এই ব্যাপারে একটা পদক্ষেপ নেবেন। সেই পদক্ষেপটা যদি একেবারেই বিপক্ষে চলে যায়, বাংলাদেশের বিপক্ষে, তাহলে সামাল দেবে কে? এই অবস্থায় বাংলাদেশের পাশে কে দাঁড়াবে? চীন দাঁড়াবে? রাশিয়া দাঁড়াবে? কে দাঁড়াবে? অনেকগুলো কিন্তু প্রশ্ন সামনে আসছে, যেগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য যথেষ্ট পরিমাণ বিব্রতকর এবং শঙ্কার বিষয়, যে মাত্র 6 মাসের মাথায় এসে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কঠিন সংকটে পড়ল। রাজনৈতিক যে বিভাজিত রাজনৈতিক এবং তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের সঙ্গে তাল মিলাতে যে তিনি একেবারেই সম্ভবত একটা বেসামাল অবস্থার মধ্যে যাচ্ছে, এবং এই পরিস্থিতিটা যেই রাজনৈতিক অনৈক্য, এই অনৈক্যের কারণেই তৈরি হয়েছে। কেননা পুরো পরিস্থিতিটা অর্থাৎ শেখ হাসিনার বিষয়, শেখ হাসিনার ভাষণ, অথবা সামনে নির্বাচন, বিচার, সংস্কার, সব কিছু বিষয়, এমনকি বঙ্গভবনের বিষয়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিষয়, আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়, এই বিষয়ে যদি জাতীয় ঐক্যমত্য থাকতো, রাজনৈতিক দলগুলো যদি সম্মিলিতভাবে একটা লিয়াজো কমিটির মাধ্যমে সেই সিদ্ধান্তগুলো যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তরে পৌঁছে দিতে পারতো, তাহলে হয়তো এই একটা বিব্রতকর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এরকম একটি পরিস্থিতি তৈরি হতো না। এখন যেই আইন শৃঙ্খলাজনিত যে পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়ে গেল, তারপরে অপারেশন যেই ডেভিল হান্ট, সেটির আসলে লক্ষ্য কী? সেই লক্ষ্যটা যদি গত 5 তারিখের ঘটনাগুলো যদি তার আওতায় আনা না হয়, তাহলে সেই অপারেশনটা নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠবে যে এই অপারেশনটা সরকার কেন চালাচ্ছে। তো সবগুলো মিলায় ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত আসলে পরিস্থিতির অনেকটা ভিকটিম হয়ে গেল, এবং এই সংকটটা শেষ পর্যন্ত কোন দিকে ধাবিত হবে দর্শক, সেটি এখন দেখার বিষয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।